আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীর আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে। এই সফর নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সফরের দৃশ্যমান অর্থনৈতিক অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের 4 দিনের সফরে হাজার কোটি ডলারের কোনো ঋণ ঘোষণা হয়নি, নতুন কোনো মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তিস্তা মেগা প্রকল্পে অর্থায়নের আশ্বাসও মেলেনি। প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য অতি জরুরি এসব চাওয়া পূরণ হলো না কেন? কেন বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বা আর্থিক প্রতিশ্রুতি মিলল না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনা প্রেসিডেন্টের এক প্রস্তাবে ঝুলে গেছে অনেক কিছু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিইসি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। সূত্রগুলো বলছে, চীনের প্রস্তাবিত এই করিডোরটি বাংলাদেশের জন্য এক বিশাল দ্বিমুখী তলোয়ারের মতো। বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখির মতো। চীনের এই প্রস্তাবে রাজি হলে শুধু প্রতিবেশী ভারত নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ এবং কোয়াডের শক্তিশালী দেশগুলোর সাথে দীর্ঘ মেয়াদে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি বাড়তে পারে। একই কারণে গত প্রায় 1 বছর ধরে চীন থেকে 20টি জেটেন যুদ্ধ বিমান কিনবো করেও আগাতে পারছে না বাংলাদেশ। প্রশ্ন হলো, ভূ রাজনীতির বেড়াজাল ভেদ করে আদৌ চীনকে করিডোর দিতে পারবে কি বাংলাদেশ? আর সেটি যদি চীন না পায়, তাহলে চীন কি বাংলাদেশের চাওয়াগুলো পূরণ করবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ কূটনৈতিক কাঠামোয় উন্নীত করা, মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের আলোচনা, প্রথমবার মতো 2+2 নিরাপত্তার সংলাপ, তিস্তা প্রকল্পে অর্থায়ন, জিডিআই এর যোগদান এবং 17টি সমঝোতা সব মিলিয়ে সফরের সবচেয়ে বড় অর্জনগুলো দৃশ্যমান অবকাঠামোর চেয়ে অনেক বেশি কৌশলগত। তবে বাংলাদেশের প্রত্যাশা ছিল তিস্তা মেগা প্রকল্পে অর্থায়ন আর ঋণ প্রাপ্তি। দুটোর কোনোটি এই সফরে আসেনি। উল্টো চীনের প্রেসিডেন্ট বহু আগে মরে যাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা সিএমবিএসি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যেটি বাংলাদেশের জন্য আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি বাড়াচ্ছে। চীন, মিয়ানমার এবং বাংলার ভৌগোলিক ও বাণিজ্যিক সংযোগের ইতিহাস শত বছরের প্রাচীন। মূলত প্রাচীন দক্ষিণ পশ্চিম সিল্ক রোড বা সাউদার্ন সিল্ক রোড এর একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। এই ঐতিহাসিক সংযোগকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ শুরু হয় 1990 দশকের শেষ ভাগে। 1999 সালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে 4টি দেশ বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের প্রতিনিধিরা প্রথমবারের মতো মিলিত হন। এই উদ্যোগটি কুনমিং ইনিশিয়েটিভ নামে আত্মপ্রকাশ করে। 1.5 দশক ধরে বার্ষিক আলোচনার পর 2013 সালে চীনের তৎকালীন প্রিমিয়ার লি খুসিয়াং এর ভারত সফরের সময় এই উদ্যোগটি এক নতুন গতি লাভ করেছিল এবং 4 দেশের সরকার একে একটি রাষ্ট্রীয় বা ট্র্যাক 1 অর্থনৈতিক করিডোর হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা বিসিআইএমইসি নামে পরিচিতি পায়। 2013 সালের ডিসেম্বর মাসে কুনমিংয়ে অনুষ্ঠিত প্রথম যৌথ স্টাডি গ্রুপের সভায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি সুনির্দিষ্ট সড়ক ও রেল সংযোগের রূপরেখা তৈরি করা হয়, যা চীনের কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের লাসিও ও মান্দালা এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এই জন্য 2013 সালের ফেব্রুয়ারিতে কলকাতা ঢাকা কুনমিং কার র্যালি অনুষ্ঠিত হয়। কিন্তু কুনমিং উদ্যোগ থেকে বিসিআইএম অর্থনৈতিক করিডোরে রূপান্তরের পর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক আশাবাদের সৃষ্টি হয়েছিল তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং চীনের বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা এই আঞ্চলিক সংযোগকে শুরুতেই নষ্ট করে দিয়েছিল। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তার বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই ঘোষণা করেন, তখন বেজিং বিসিআইএম করিডোরটিকে বিআরআই এর অন্যতম প্রধান 6টি স্থল করিডোরের অন্তর্ভুক্ত করে নেয়।
ভারতের নীতি নির্ধারকেরা মনে করেন বিসিআইএম মূলত একটি উপ আঞ্চলিক ও পারস্পরিক বাণিজ্যিক প্রকল্প ছিল, কিন্তু চীন একে তার একক বৈশ্বিক ভূকৌশলগত প্রকল্প বিআরআই এর অংশ বানিয়ে এর মূল চরিত্রই বদলে দিয়েছিল। ফলস্বরূপ ভারত ধীরে ধীরে বিসিআইএম করিডোর থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। 2019 সালে বেজিং এ অনুষ্ঠিত দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের যৌথ ইশতেহারে চীনের রাষ্ট্রীয় নথিপত্র থেকে বিসিআইএম এর নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়, যা এই 4 দেশীয় সংযোগ প্রকল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। প্রশ্ন হলো, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন কেন আবার করিডোর প্রস্তাবটি বাংলাদেশের কাছে উত্থাপন করলো? এর উত্তর লুকিয়ে আছে চীনের বৈশ্বিক ভূকৌশল এবং জ্বালানি নিরাপত্তার জটিল সমীকরণে। চীনের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে দুর্বলতম স্থান হলো সিঙ্গাপুরের অদূরে অবস্থিত সংকীর্ণ মালাক্কা প্রণালী। চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 80% এই মালাক্কার প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। বেজিং এর সামরিক নীতি নির্ধারকেরা আশঙ্কা করেন, তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের কোনো সরাসরি সামরিক সংঘাত তৈরি হয়, তবে মার্কিন নৌবাহিনী এবং তার কোয়াড মিত্ররা অতি সহজেই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে চীনের সম্পূর্ণ জ্বালানি সরবরাহ লাইন বন্ধ করে দিতে পারে। এই অবরুদ্ধ অবস্থা বা মালাক্কার সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো এমন এক বিকল্প পথ তৈরি করা, যা মালাক্কা প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরের জলসীমায় প্রবেশাধিকার দেবে। সিএমবিএসি বা চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এই ক্ষেত্রে চীনের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত এবং লজিস্টিক্যালি সবচেয়ে সাশ্রয়ী স্থলপথ হিসেবে কাজ করবে। তাছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং মাদাই দ্বীপে ইতিমধ্যে চীনের একটি অত্যন্ত সক্রিয় জ্বালানি টার্মিনাল ও 770 কিলোমিটার দীর্ঘ গ্যাস ও তেল পাইপলাইন রয়েছে, যা সরাসরি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের সাথে যুক্ত। 2013 সাল থেকে এই পাইপলাইনটি নিয়মিতভাবে চীনের প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ করে আসছে এবং এটি চীনের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ব্যাকআপ হিসেবে কাজ করছে। কিন্তু মিয়ানমারের তীব্র অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এই পাইপলাইনের নিরাপত্তাকে বড় ধরনের হুমকিতে ফেলেছে। চীন যদি মিয়ানমার হয়ে এই সংযোগটি বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক ও রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে, তবে তা কিয়াকফিউ ভিত্তিক করিডোরটিকে একটি বহুমাত্রিক এবং তুলনামূলকভাবে নিরাপদ নেটওয়ার্কে পরিণত করবে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের কাছে ভবিষ্যৎ ভূ রাজনীতি বিবেচনায় চীনের সবচেয়ে বড় স্বার্থ হয়ে দাঁড়াচ্ছে এই করিডোর, কারণ তাতে চীনের ইউনান প্রদেশের অবহেলিত অর্থনীতির বিকাশ হবে। চীনের প্রস্তাবিত এই ত্রিদেশীয় করিডোরটি কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমার সীমান্তের রুইলি শহর পর্যন্ত বিস্তৃত। রুইলি সীমান্ত অতিক্রম করে এই করিডোর মিয়ানমারের লাসিও এবং দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র মান্দালায় পৌঁছাবে। মান্দালায়কে এই করিডোরের প্রধান হাব বা সংযোগ স্থল হিসেবে বিবেচনা করা হয়। মান্দালয় থেকে করিডোরের প্রধান শাখাটি দক্ষিণ পশ্চিমে মোড় নিয়ে রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত হবে। অন্য একটি শাখা মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন পর্যন্ত যাবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু বা সীমান্ত শহরগুলো থেকে এই নেটওয়ার্কটি সরাসরি বাংলাদেশের কক্সবাজার জেলার ঘুমদুম সীমান্তের সাথে সড়ক পথে যুক্ত হবে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন তৈরি করেছে এবং ঘুমদুম সীমান্ত পর্যন্ত 4 লেনের আধুনিক হাইওয়ে নির্মাণের কাজ আংশিক শেষ করেছিল। এই করিডোর বাস্তবায়িত হলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সড়ক নেটওয়ার্ক সরাসরি কক্সবাজার ও চট্টগ্রামের মিরসরাই ও মোংলা বন্দরের সাথে সড়ক ও রেলপথে সংযুক্ত হয়ে যাবে। কিন্তু চীনের এই করিডোর প্রস্তাবের অর্থনৈতিক ও তাত্ত্বিক যুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মিয়ানমারের বর্তমান ভূখণ্ডগত বাস্তবতা এবং অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি একে একটি সুদূর পরাহত ও প্রায় অসম্ভব প্রকল্পে পরিণত করেছে। প্রস্তাবিত করিডোরটি মিয়ানমারের যে রাখাইন রাজ্যের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, সেই রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকা এখন জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
2025 সালের জানুয়ারিতে আরাকান আর্মি রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর ওয়েস্টার্ন রিজিয়নাল কমান্ড সদর দপ্তর দখল করে নেয়। এই অ্যান টাউনশিপে অবস্থিত চীন মিয়ানমার তেল ও গ্যাস পাইপলাইনের প্রধান নিয়ন্ত্রণ ও পাম্পিং স্টেশন। এর ফলে বেইজিং এর সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত জ্বালানি লাইফলাইনটি এখন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে গেছে। যদিও আরাকান আর্মি চীনের এই তেল ও গ্যাস পাইপলাইন এবং অন্যান্য চীনা অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত যুদ্ধ কবলিত অঞ্চলের উপর দিয়ে $1 বিলিয়ন আন্তর্জাতিক ট্রানজিট পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের যুদ্ধাবস্থায় কোনো আন্তর্জাতিক পরিবহন করিডোর স্থাপন করা হলে তা নিয়মিতভাবে নাশকতা ও আক্রমণের শিকার হতে পারে, যা বিমা খরচ এবং পণ্যের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা ও বেইজিং এর সম্পর্ককে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা বা যৌথ ভাগ্যের অংশীদারে উন্নীত করার প্রস্তাব দেন এবং এর অধীনে মিয়ানমার বাংলাদেশ করিডোরটি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে এতে তাৎক্ষণিকভাবে সম্মতি দেওয়া হয়নি। বিশ্লেষকরা মনে করেন চীনের প্রস্তাবে সায় দিলে বাংলাদেশ সরাসরি বেশ কিছু শক্তিশালী দেশের রোশনারে পড়ে যাবে। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ট্রানজিটের একটি বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। এছাড়া আছে পশ্চিমা দেশগুলোর অসন্তুষ্টি ও মার্কিন কুয়ার চাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেদিন চীন সফরে যাবেন সেদিনই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দফায় দফায় বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশকে চীনা সমরাস্ত্রের বিকল্প হিসেবে মার্কিন ও পশ্চিমা প্রতিরক্ষার সরঞ্জাম করার প্রস্তাব দিয়েছেন এবং চীনের সাথে খুব বেশি সংবেদনশীল কৌশলগত জোটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় চীনকে সরাসরি করিডোর সুবিধা দিলে তা বাংলাদেশকে মার্কিন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড জোটের শত্রুতে পরিণত করতে পারে। বিশ্লেষকরা মনে করেন চীনের ঋণের ফাঁদে পা দিয়ে অতীতে সর্বশান্ত হওয়ার রেকর্ড আছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নির্মাণে চীনা ঋণ পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত 99 বছরের জন্য বন্দরটি চীনের কাছে হস্তান্তর করতে হয়েছে, যা শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে খর্ব করেছে। একইভাবে পাকিস্তানের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে এসে তীব্র নিরাপত্তা সংকট, ঋণের বোঝা এবং ধীরগতির মুখে পড়েছে। মিয়ানমার নিজেও চীনের ঋণে কিয়াকফিউ বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে, যার কোনো অর্থনৈতিক সুবিধা এখনো দৃশ্যমান নাই। তাছাড়া রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা এবং আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, তবে সেই অস্থিতিশীলতা এই করিডোরের মাধ্যমে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারে। ট্রানজিট রুট চালু হলে মিয়ানমারের সীমান্ত দিয়ে ইয়াবা ও আইসের মতো মাদক চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নেটওয়ার্ক বাংলাদেশে আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার চীন বনাম পশ্চিমাদের এই কূটনৈতিক দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে কি সিদ্ধান্ত নেয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কদিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন।
এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচন্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কি করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন? নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্ত স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়না ঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনা বিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু, তারা তাকে মোকাবেলা করার চাইতে, তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি, আরো কিছু যা কিছু আছে, সবকিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণদূর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে,
ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরো কত কিছু গদি আছে। তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলা সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোন একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বাল খেলল। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপি সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাখী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন, প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতায় আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ, আর শেখ হাসিনা সুধা সদন খুলে দিন, 32 নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা আছে, ইউনূস সাহেব ক্ষমতা আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতা আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয় পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন, শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তার আসার 3টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কিনা? এই গেল এক। 2 নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো। এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে সেইরকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে, শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে যে এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা
আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং আরো অনেক অনেক কিছু। এই তিনটি যে সীমা পরিসীমা, তিনটি দৌড়, তিনটি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না, সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন, শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন, টু দি পয়েন্টে করে ছেড়েছেন, দুদিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা, গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল, তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল, এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময় তো তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়ালিটি বুঝতে পারেননি, এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে। এই আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে, এখন বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসাব। তারা এখনো নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হাইয়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলে খেলা বিষয় নয়, কোনো অবস্থাতে ছেলে খেলা বিষয় নয়। এর কারণ হলো, তিনি আবার 2026 সনে এসে যদি আবার বলেন যে আমি আসতেছি 26 সনের পরে, মানে ফেল করার পর যদি 27 সনে বলেন জানুয়ারিতে, তার সেই কাজ মানে হবে না। ফলে তাকে যদি আসতে হয় তাহলে এই বছরের মধ্যে আসতে হবে, আদালত জনগণ তাকে বিশ্বাস করবে না। সেই রাখাল বালকের গল্পের মতোই ঘটনা ঘটবে। দেখি, আমরা চুনোপুটি সাধারণ মানুষ, আমাদের আসলে কান আছে, এই কান দিয়ে আমরা শুনি, লোকজন বলে, আমরা তাই শুনি। তো কাজেই দেখি কি হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।